নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, স্প্রিং এসে গেছে কিন্তু ঠান্ডাটা এখনও রয়ে গেছে, একদিন বেশি একদিন কম। তো এইবার এই সামারের একটা রেজুলেশন হলো যে আমার যথেষ্ট পরিমাণে ওজন কমাতে হবে। সো আমি এখন প্রতিদিন 2-3 মাইল হাঁটার চেষ্টা করি এবং বা বিভিন্ন সময়েও আপনারা আমাকে দেখবেন হেঁটে হেঁটে ভিডিও করতে। তো ওই সময়টাতে আমি চেষ্টা করি ওয়ার্কআউট করার জন্য, এবং এই ঠান্ডার মধ্যে বিশেষ করে হাঁটা এবং কথা বলা এবং শ্বাস নেওয়া ঠান্ডার মধ্যে ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ দি এয়ার ইজ ভেরি কোল্ড। অনেকেই এটা লক্ষ্য করেছেন, বলেন যে আপনি রেসপিরেটরি প্রবলেম আছে এই সেই। তো ইটস নাথিং লাইক দ্যাট। আপনারা খুব বেশি ঠান্ডার মধ্যে হাঁটার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার মুখ শুকিয়ে আসতেছে। যেমন এই কথা মানে এইগুলি আপনার স্কিনগুলি টাইট হয়ে যায়। এনিওয়ে, বিষয়টা সেটা না। আজকের প্রসঙ্গ হলো বাংলাদেশে এতদিন আমরা দেখতাম সরকারের তো অবশ্যই সংশ্লিষ্টতা থাকে হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর নির্যাতন, তবে সরকারের দোসর যারা আছে সরকারি ছত্রছায়ায় সেই মানুষগুলি সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাতো। কিন্তু এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনূসের সরকার কিন্তু সরাসরি হিন্দুদেরকে টার্গেট করে প্রথমে সরকার শুরু করে, এবং এতে করে তাদের যে দোসর আছে তারা তাদের দোসরদেরকে উৎসাহিত করে এবং প্রোটেকশন দেয়। এটা কিন্তু একদম সেই 5ই আগস্টের পর থেকে আমরা প্রতিনিয়ত দেখে আসতেছি। এবং সর্বশেষ যেই জিনিসটা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে যেইভাবে একটা মিথ্যা বানোয়াট সম্পূর্ণ ভুয়া একটা মামলায় গ্রেপ্তার করে তাকে আইনি সহযোগিতা থেকে বঞ্চিত রেখেছে, এবং তার যেই ধর্মীয় বিধিবিধান আছে, ধর্মীয় খাবারের বিষয় আছে, সেইগুলিকে চূড়ান্তভাবে লঙ্ঘন করে চলতেছে। অথচ এই লোকটি দীর্ঘদিন ধরে বিদেশে থেকেছে, বিদেশের সুবিধা নিয়েছে এবং মানবাধিকার জিনিসটা পুরোপুরি তিনি উপভোগ করেছে, কিন্তু নিজের দেশে নিজ মাটির সন্তানদেরকে, ভূমিপুত্রদেরকে তিনি নিগৃহীত করছেন। তো এই হলো বাংলাদেশের বর্তমানের সরকারের চরিত্র। আজকে আমি যেই প্রেক্ষাপটে এই কথাটি বলছি সেটা হলো, আপনারা হয়তো একটা নিউজ দেখেছেন। সেই নিউজটা হলো 43তম BCS-এ ছাত্রলীগ, ইসকন ও মামলায় জড়িত সুপারিশপ্রাপ্ত ছিলেন 56 জন। অর্থাৎ ছাত্রলীগ এবং ইসকনের ট্যাগ দিয়ে 56 জনকে নিয়োগ বঞ্চিত করেছে BCS থেকে। 43তম BCS-এর চূড়ান্ত গ্যাজেট থেকে বাদ পড়া 227 জনের মধ্যে 171 জনকে নিয়োগ সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি 56 জনের বিরুদ্ধে ছাত্রলীগ ও ইসকনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রলীগ এবং ইসকনের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তো ছাত্রলীগকে তারা যাই হোক অগণতান্ত্রিক, সম্পূর্ণরূপে মানে প্রতিহিংসার বশবর্তী হয়ে নিষিদ্ধ করেছে। তো ইসকন কি নিষিদ্ধ সংগঠন? ইসকন তো একটি ধর্মীয় সংগঠন। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এছাড়া কিছু প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলাও ছিল, এই জন্য তাদের নিয়োগের সুপারিশ করা হয়নি। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর সুপারিশপ্রাপ্তদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন যে 227 জনের মধ্যে 171 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বাকি 56 জনের বিরুদ্ধে ছাত্রলীগ ও ইসকনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। 2024 সালের 15ই অক্টোবর 43তম বিসিএসে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে সেই প্রজ্ঞাপন বাতিল করে গত 30শে ডিসেম্বর নতুন করে আবার প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েন 168 জন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত 1896 জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত 1896 জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পাস নিয়োগ দেওয়া হয়েছিল। এসব প্রার্থীকে 15ই জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে। 43তম বিসিএস থেকে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের 26শে ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ 10 মাস পর 15ই অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন 99 জন। এর আগে 41তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন 66 জন, 40তম বিসিএস থেকে 34 জন, 37তম বিসিএস থেকে 61 জন, 38তম থেকে 75 জন ও 36তম থেকে 38 জন বাদ পড়েছিলেন। তো দর্শক, এই বাদ পড়াগুলি যারা বাদ পড়েছে তাদের অধিকাংশই সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু। তো সেখানে তারা নানান উদ্ভট যুক্তি দেখিয়েছে। এমনকি আপনারা দেখেছেন সারদায় পরের দিন তারা এই কমিশন পেয়ে তারা চাকরিতে যোগদান করবেন ট্রেনিং শেষে, বছরব্যাপী ট্রেনিং শেষে। সেই সময় তাদেরকে ওই ক্যান্টিনে নাকি বিশৃঙ্খলা করেছে বা ওই তাদের কমান্ডিং অফিসার তাদেরকে তাড়াতাড়ি আসতে বলেছে, তারা সময় মতো আসে নাই। এই সমস্ত উদ্ভট অজুহাত দেখিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। 1 বছর ট্রেনিং দিয়ে আপনি দোষ পাইলেন না, দোষ পাইলেন ট্রেনিংয়ের শেষের দিনে, তাই না? এনিওয়ে, তো এই যে ইসকনের ট্যাগ দিয়ে যে তারা ইসকনের সাথে সংশ্লিষ্ট সেটার প্রমাণ পাওয়া গেছে। এই প্রমাণের কারণে তাদের বিসিএস মানে একটা জীবনের স্বাদ, মানে সাধনা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, এগুলি সব ধূলিসাৎ করে দিলেন। এই মানুষগুলি কিন্তু কোনো অযোগ্য না, কোনো মা বাপ দাদার সুপারিশেও সেখানে এই বাছাইয়ের সুযোগ পাননি। তারা সত্যিকার অর্থেই মেধাবী, পরিশ্রম করেছে, পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, তারপরে সেইখানে তারা যোগ্যতার ভিত্তিতেই গেছে। তারপরে চূড়ান্ত পর্যায়ে তাদেরকে বাদ দেওয়া এই ইসকনের ট্যাগ দিয়ে। ইসকন কি জঙ্গি সংগঠন? ইসকন কি নিষিদ্ধ সংগঠন? ইসকন কি স্বাধীনতা বিরোধী সংগঠন? আমরা তো দেখি জামাতের লোকরে আইনা আপনারা এই বিশেষ প্রসিকিউটর বানাইলেন ট্রাইব্যুনালে, তাই না? যেই জামাত লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, যেই জামাতের হাত এখনও রক্তে রঞ্জিত, মুখে এখনও এই যে রক্তখেকু জামাত, তাদের মুখে এখনও মানুষের রক্ত লেগে আছে। সেই জামাত আজকে বিভিন্ন জায়গায় তাদেরকে সেট আপ করা হচ্ছে প্রশাসনের সর্বত্র। অথচ ইসকন মানে একটা সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মভিত্তিক একটি সংগঠন। আর ইসকন মানেটা কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তাই না? কৃষ্ণকে নিয়ে যেই ভাবনা, কৃষ্ণকে নিয়ে যেই ফিলোসফি, যেই দর্শন, সেগুলির প্রপাগেট করে ইসকন। তাহলে এই আপনি যদি কাউকে ইসকনের ট্যাগ দেন,
মানে কৃষ্ণ ছাড়া তো ইসকন সম্ভব না, তাই না? আর কৃষ্ণ ছাড়া হিন্দুত্ব সম্ভব না। সুতরাং আপনি যদি প্রত্যেকটা হিন্দুই তারা ইসকনের মেম্বার হোক বা না হোক, ইসকন যেই ধরনের আদর্শ, যেই ধরনের প্রণালী, যেই পূজা, তার কিছু না কিছু প্রত্যেকটা হিন্দু পালন করে। সুতরাং সেই দিক থেকে আপনি কিন্তু প্রতিটি হিন্দুকে ইসকন বলে দাগিয়ে দিতে পারবেন। আমি বাংলাদেশে গিয়ে দেখেছি যে মানুষ গলায় তুলসীর মালা পরছে, ছেলে বুড়ো সবাই, পুরুষ মহিলা। আমি কিন্তু এগুলি আমি যখন দেশ ছেড়েছিলাম বহু বছর আগে দেখি নাই, কিন্তু তারপরে বহু বছর পরে আবার দেশে যাওয়ার পরে কিন্তু আমি সেটা দেখলাম যে মানুষের গলার মধ্যে তুলসীর মালা। তো এখন সেই মানুষগুলি কিন্তু তুলসীর মালা খুলে ফেলেছে। এখন কারো গলায়, খুব কম মানুষের গলায় এখন তুলসীর মালা আসছে, কারণ তারা ভীত। আপনারা চিন্তা করে দেখেন, ইউনূস বলতেছে বাংলাদেশে নাকি সকলের সমান অধিকার আছে, সকলে নিরাপদে শান্তিতে বসবাস করতেছে। তাহলে কোন অজানা ভয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের তুলসীর মালা খুলে ফেলছে? ধর্ম করার স্বাধীনতা কিন্তু একটা মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম, কিন্তু হিন্দুরা সেই মৌলিক অধিকার পালন করতে কিন্তু ভীতসন্ত্রস্ত। এর জন্য সরকার কি দায়ী নয়? এই ভীতিকর পরিস্থিতিটা সরকার কিভাবে করলো? ইচ্ছাকৃতভাবে করেনি। এই যে যেমন তারা এই ঘোষণাটা দিয়ে, এটা কিন্তু প্রকারান্তরে এখন এই একটা দেখাইলো যে সরকার যেহেতু করতেছে, সুতরাং বিভিন্ন অফিস আদালত, দোকানপাট, স্কুল কলেজ, বিভিন্ন জায়গা থেকে এই ইসকন ট্যাগ দিয়ে মানুষকে ছাঁটাই করা খুবই সহজ হবে। এমনকি দেখা যাবে যে ভর্তি পরীক্ষায়ও এখন ইসকন ট্যাগ দিয়ে ভর্তি করা হবে না, মানে বা তুলসীর মালা গলায় দেখলে তাকে নিয়োগ দেওয়া হবে না, ভর্তি করা হবে না। তো সরকার এটা শুরু করেছে এবং এটা একটা সুদূর প্রসারী সরকারি ষড়যন্ত্র আমি বলবো। যেমন এই যে বাংলাদেশের মমিন যেগুলো আছে আর কি, ওই হাতে যারা নাকি বেহেশতের চাবি নিয়ে ঘুরে আর কি, যেই মমিনগুলি স্বঘোষিত ইমানদার, অথচ তারা বোমাবাজি, সন্ত্রাস, লুটপাট, ধর্ষণ, চুরি, রাহাজানি, হত্যা কোনটাতে জড়িত না, সেই জিনিসগুলি করেছে। তারা দেখুন, তারা কিন্তু এই স্বভাবগতভাবে চোর, এবং তারা তো ইসরায়েলে গিয়ে চুরি করতে পারবে না। তো ইসরায়েলি পণ্য ট্যাগ দিয়ে তারা বাটার দোকান লুট করেছে, KFC লুট করেছে, ডোমিনোস পিজা লুট করেছে। তারা তো সেটা করেছে, তাই না? কারণ তাদের কাজটাই হয়েছে কীভাবে চুরি করা যায়। তো ইউনূস সরকারের কাজটা এরকম যে কীভাবে হিন্দু নিধন করা যায়, কীভাবে হিন্দুদেরকে বঞ্চিত করা যায়, হিন্দুদেরকে দেশ থেকে বাধ্য করা যায়, সেই প্রক্রিয়ার নানান অংশ হিসাবে এই বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন অত্যাচার, অনাচার, মিথ্যা মামলা, জুলুম, ঘরবাড়ি জ্বালাও পোড়াও, তারপরে জমি দখল, এই যে চাকরি বঞ্চিত করা, পদত্যাগে বাধ্য করা, এইগুলি কিন্তু অনবরত তারা করতেছে, জাস্ট টু একটা দেশের মধ্যে এমন একটা আতঙ্কজনক পরিবেশ তৈরি করা যেখানে হিন্দুরা বলতে বাধ্য হয়, দেশ ছাড়তে বাধ্য হয়। এখন আমি আবারও বলছি যে ইসকন কোনো জঙ্গি সংগঠন না, ইসকনের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। ইসকন একটি শান্তিপূর্ণ একটি সংগঠন, ইসকন ধর্মীয় সংগঠন, এবং আর্তমানবতার সবসময় আমরা দেখেছি ইসকন এগিয়ে এসেছে। কিন্তু এই ইসকনকে এত ভয় কেন? হোয়াই ইউনূস ইজ সো অ্যাফ্রেড অফ ইসকন? আর আমি জানি না কোন কারণে। আচ্ছা, ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, ইসকন তো নিষিদ্ধ না। তাহলে ইসকনকে নিষিদ্ধ করার আগে ইসকন ট্যাগ দিয়ে এই যোগ্য বৈধ প্রার্থীদেরকে এইভাবে ছাঁটাই করার কি মানে থাকতে পারে?
মানে এটা এটা খুবই একটা ডিস্ট্রেসিং একটি ম্যাটার। এবং আমি বলবো যে এই ইউনূস এই 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 লোকটার মতো এত হীন, এত এত দুষ্ট লোক আমি মনে হয় না আর কখনো দেখেছি। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।